আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান কায়সার। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? যেহেতু আমরা বাজার পরিস্থিতি নিয়ে, বিশ্ব বাণিজ্য নিয়ে আলোচনা করব এবং শুরুতেই জানতে চাইব যে ব্যবসা বাণিজ্যের বর্তমান পরিস্থিতি কেমন। এটা জানেন যে বর্তমানে আসলে একটা ক্রান্তিকালই চলছে, বলবো আমি এটা এই জন্যে যে ভোক্তার চাহিদা হ্রাস পেয়েছে, আপনার ব্যাংকের উচ্চ সুদ হার, তারল্য সংকট ব্যাংকের, তারপর রাজনৈতিক অর্থনৈতিক একটা অনিশ্চয়তা, সব কিছুর দোলাজালে আসলে এখন অর্থনৈতিক একটা ক্রান্তিকালই আমাদের অতিবাহিত হচ্ছে। তো সেটা আসলে পূর্ববর্তী বৎসরের যদি আমি তুলনা করি আর কি, তো আমরা রপ্তানি একটু ডিক্লাইনিংয়ে আছি। জুলাই মাসে হয়তো আমাদের একটু ভালো ছিল, তারপর থেকে 4টি মাস এখন আমরা রপ্তানি নিম্নমুখী একটা প্রবণতায় আমরা আছি আর কি। এটার পিছনে কারণ হলো যে সাপ্লাই চেইন সঠিকভাবে আমরা বজায় রাখতে পারি কি না, এই বিষয়টার ব্যাপারে আমাদের যারা ক্রেতা তারা একটু চিন্তাগ্রস্ত আর কি, যে আমরা ঠিকভাবে প্রোডাকশনটা করে আমরা তাদের সময় মতো রপ্তানি করতে পারবো কি না। যেহেতু আমাদের সামনে আপনার একটা রাজনৈতিক একটা বড় ব্যাপার, যে নির্বাচন কেন্দ্রিক যে একটা অনিশ্চয়তা মনে করে আর কি আমাদের বিদেশি বায়াররা। তো সেটা নিয়ে কিন্তু আমরা একটু রপ্তানিতে আমরা একটু পিছিয়ে আছি। তবে এই সময় যে রপ্তানিটা হয় আর কি বাংলাদেশ থেকে, বিশেষ করে তৈরি পোশাকের কথাই আমি যদি বলি, এখন আমাদের রপ্তানিটা একটু কম হয়। এই সিজনটা হলো আপনার উইন্টার সিজন, তো উইন্টার সিজন অলরেডি চলে গিয়েছে। উইন্টারের পরে আপনার স্প্রিং অ্যান্ড সামার আসবে। তো আমাদের বড় অর্ডারটা আসবে আপনার মূলত জানুয়ারি ফেব্রুয়ারি থেকে। আমরা বুঝতে পারবো যে আমাদের সামারের সবচেয়ে যে বড় সিজনটা, সেখানে আমাদের কি অবস্থা দাঁড়ায় এবং বাইরেরা আমাদের উপরে আস্থা রেখে কতটা অন্যান্য বছরের তুলনায় আমাদের অর্ডারটা বেশি আকারে প্লেস করে, সেটা আমরা বুঝতে পারবো। এটা কি একটা ন্যাচারাল ক্যারেক্টার যে উইন্টার সিজনে একটু কম হয়? একটু কম হয়, হ্যাঁ, একটু কম হয়। এই কারণে যে এটার পিছনে আরেকটা কারণ হলো যে আমরা তো আসলে হায়ার এন্ডের প্রোডাক্ট করতে খুব একটা অভ্যস্ত না। আপনি জানেন যে আমরা আসলে বেসিক বা একটু মিডল অর্ডারের যে কাজগুলো আমরা একটু করি, কিন্তু উইন্টারের কাজগুলো কিন্তু আপনার একটু হায়ার এন্ডের প্রোডাক্ট হয়, ভ্যালু অ্যাডেড যে ইয়েগুলো, হেভি জার্সির যে কাজগুলো হয়। তো সেগুলো আমরা বর্তমানে হয়তো দক্ষতা অর্জন আমরা করেছি, কিন্তু যে ফেন্সি আরও বেশি আপনার যে জ্যাকেট যেগুলো আছে আর কি, আপনি বিশেষ করে কোর্স ফেব্রিক দ্বারা যেগুলো তৈরি হয় ইউরোপ এবং আমেরিকার বাজারে, বিশেষ করে উইন্টারে, এগুলোর জন্য অনেক অ্যাপ্লিকেশন এবং এগুলোর জন্য কিছু ম্যাটেরিয়ালস, এমন কিছু আপনার অ্যাক্সেসরিজ অ্যান্ড ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয়, সেগুলো অনেক সময় আমাদের আমদানি করে আনতে হয়। কিন্তু লাইট ফেব্রিকের কথা বলেন বা মিডল এন্ডের যে প্রোডাক্টগুলোর কথা যদি আমরা বলি, সেগুলোর ফেব্রিক বলেন বা অ্যাক্সেসরিজ বলেন, সেগুলো কিন্তু সহজলভ্য এবং সেগুলোকে আমরা খুবই সুন্দরভাবে আমরা এক্সিকিউট করতে পারি আর কি। তো এখানে একটু ডিফারেন্স থাকে আর কি, সামার এবং উইন্টারের মধ্যে ডিফারেন্সটা এইটুকুই। তো সর্বোপরি আমাদের বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক যে একটা প্রভাব, যে অর্থনৈতিক মন্দা সারা বিশ্বে, আপনার বাইং ক্যাপাসিটিও কিন্তু অনেক কমে গিয়েছে। ওভারঅল কনজিউমার প্রোডাক্টের মধ্যেই কিন্তু সবাই একটু নিবদ্ধ থাকে, যে তার যে অন্ন বস্ত্র আশ্রয়ের মধ্যে কিন্তু আসলে তার ফুড কমোডিটিসটার উপরেই কিন্তু সবাই গুরুত্ব দেয়, যে এটাকে আগে এনশিওর করার পরে বস্ত্রের দিকে আসলে একটু লুক আফটার করে। তো সেই ক্ষেত্রে আপনি জানেন যে কমোডিটিস প্রাইস কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এটা এমন পর্যায়ে চলে গিয়েছে, মানুষের যে বাইং ক্যাপাসিটি অনেকটা মানে তাদের ক্ষমতার বাইরে চলে গিয়েছে। তো যার কারণে এটা ওয়ার্ল্ড ওয়াইড এই যে মন্দাবস্থার যে একটা প্রভাব, এটা আমাদের এখানেও এসে পড়ছে আর কি। জি, কিন্তু আমি যদি এখানে একটু বলি যে নরমালি যে এই সেক্টরটা কিন্তু আমাদের লুক্রেটিভ একটা সেক্টর, আমাদের ন্যাশনাল জিডিপিতে অনেক বড় একটা ভূমিকা রাখে। আমি যদি একটু ইয়াটা বলি যে এটা প্রায় 80%-এর মতো হচ্ছে ন্যাশনাল জিডিপিতে ভূমিকা আছে প্রায়। তো আরেকটা বিষয় হচ্ছে যে ট্যারিফের কথাটা আপনি যেটা বললেন, যেটা একটু এখন এই মুহূর্তে ডিক্লাইন পর্যায়ে আছে রপ্তানিটা। তো ট্যারিফ যেহেতু ট্রাম্প ট্যারিফের পরে আমরা কিন্তু একটা ভালো পজিশনে ছিলাম,
বিশেষ করে ভারতের থেকেও একটা ভালো পজিশনে ছিলাম। তো সেই জায়গা থেকে আমাদের এটা ডিক্লাইন কেন হচ্ছে? আপনি যদি উল্লেখ করেছেন কিছু বিষয়, রাজনৈতিক বিষয় বা এটা প্রত্যাশা তো ছিল অবশ্যই যে আমাদের প্রতিযোগী দেশগুলোর চেয়ে আমাদের টেরিফ, যেটা রেসিপ্রোকাল টেরিফ বলি আর কি আমরা, সেটা কম ছিল 20%, ইন্ডিয়ার 50% বা অন্যান্য দেশের বা চায়না বা ভিয়েতনাম তাদের আমাদের চেয়ে বেশি। সেক্ষেত্রে আমাদের একটা খুব আশাবাদ ছিল, কিন্তু এখানে বাদ সেদেশে আপনার যারা আমাদের ক্রেতা তাদের কিন্তু আসলে এই 20% দিয়েই যে তারা ইম্পোর্ট করবে তা না। আগের কিন্তু 16% তাদের ইম্পোর্ট ডিউটি রেগুলার যেটা সেটা ছিল, আর রেগুলারের সাথে রেসিপ্রোকালটা যোগ হয়ে আপনার 36% ডিউটি দিয়ে তারপর তাদের এই গুডসগুলো আমাদের দেশ থেকে নিতে হবে। এটা তাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অন্যদের থেকে আমাদের ট্যারিফ চার্জ হচ্ছে আকর্ষণীয় পর্যায়ে আছে কিছুটা হলেও আকর্ষণীয় পর্যায়ে আছে, কিন্তু যে বায়াররা তাদের তো আসলে তারা চিন্তা করে এন্ড ইউজারদের কথা। তো এন্ড ইউজাররা যদি সে গুডস না কিনে বা তাদের যদি বাইং ক্যাপাসিটি কমে যায়, আগে যে গুডসের দাম ছিল আপনার ধরেন $20, এখন এটা তাকে কিনতে হবে $30 দিয়ে। তো সে চিন্তা করে যে আগে যেটা 3টা বা 2টা কিনতো আর কি, সেটা এখন সে একটা কিনেই সে সন্তুষ্ট থাকছে। একদম মিনিমাম যে রিকোয়ারমেন্টই সে ফুলফিল করছে, বাড়তি কোনো আকর্ষণ ক্রেতাদের কাছে যাচ্ছে না। এই ক্ষেত্রে বায়াররা যদি তাদের এন্ড ইউজারদের রেসপন্স না পায়, তো সেক্ষেত্রে তারা আমাদেরকে কিভাবে অর্ডার প্লেস করবে? আর আপনি আরেকটা কথা বলছিলেন যে আসলে যে রাজনৈতিক অনিশ্চয়তার যে একটা দোলাচল, সেটা থেকে কিন্তু আমরা কিছুটা হলেও বেরিয়ে আসতে পেরেছি, যেহেতু সামনেই হচ্ছে রাজনৈতিক দলগুলো ইশতেহার ঘোষণা করবে। তো সেখানে কিছুটা নিশ্চয়তা তো চলে এসছে। তো সেক্ষেত্রে আমাদের কি করা উচিত, বা আমাদের এই রপ্তানি খাতটাকে আরও ভালো করার জন্য আমাদের কি করা উচিত? এটা একটা ভালো দিক যে ইতিমধ্যে তফসিল ঘোষণা হয়েছে। নির্বাচন নিয়ে যে একটা ধূম্রজাল ছিল বা একটা অনিশ্চয়তার কথা অনেকে বিভিন্ন জায়গায় বা বিভিন্নভাবে আমরা শুনে আসছি, এটা তো আন্তর্জাতিকভাবেও এই বিষয়টা সবার কাছে এই মেসেজটা পৌঁছে গিয়েছিল। কিন্তু এখন যেটা আমরা বুঝতে পারছি যে নির্বাচন হবে ফেব্রুয়ারির 12 তারিখে, যে নির্বাচনের একটা রোডম্যাপ দেওয়া হয়েছে, তফসিলও দেওয়া হয়েছে, সব কিছু মিলিয়ে আমরা এখন নির্বাচনমুখী একটা ট্রেনে আমরা উঠে পড়েছি অলরেডি। তো সেক্ষেত্রে বাইরেও সেটা জানছে, তারা কিন্তু সবসময় এটা একটা নজরদারিতে রাখে যে আমাদের দেশের রাজনৈতিক পরিবেশ কেমন, এবং এটার সাথে তো অর্থনীতির একটা সম্পর্ক আছে। তো সেই জন্যে এখন আবার আমরা মনে করি যে নির্বাচন যদি যথাসময়ই হয় এবং খুব সুষ্ঠু সুন্দর একটা ইনক্লুসিভ ইলেকশন হয়, তাহলে বায়ারদের আস্থা আবার ফিরে পাবো আমরা। এবং বাংলাদেশ এমন একটি দেশ, যেই দেশ কিন্তু অনেক ধরনের, আপনি বলেন যে প্রাকৃতিক বলেন, আপনি রাজনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন, বিভিন্ন ধরনের ডিজাস্টারের মধ্য দিয়ে কিন্তু আমরা বেঁচে আছি। আমাদের অর্থনীতি কিন্তু স্মুথ না, আমরা একটা মিশ্র অর্থনীতির উপরেই কিন্তু আমরা বেঁচে আছি। ইতিপূর্বে আমরা এই ধরনের অনেক কিছু ফেস করেও কিন্তু বাংলাদেশ হারিয়ে যায়নি বিশ্ব মার্কেট থেকে। আমরা আশা করব যে আগামী যে সামারের যে অর্ডারটা, সেটা আমরা আগামী মাসেই আমরা পেতে শুরু করব। সেখানে বোঝা যাবে যে বাংলাদেশের উপরে বায়ারদের আস্থা কতটুকু আছে, এবং আমাদের এই ক্ষেত্রে আমাদের যে লজিস্টিক্স এবং আমাদের যে আপনার জ্বালানি সংকট থেকে শুরু করে এই বিষয়গুলোকে সরকারকে নজর দিয়ে এটা একটা এমন পর্যায়ে নিতে হবে যাতে বায়াররা আমাদের সারপ্লাস অর্ডার দিতে আগ্রহী হয়। জি, আসবো একটু অন্য প্রসঙ্গে। আমি যদি এখানে একটু বলি যে ভারত তো আসলে বিশাল একটা জনসংখ্যার দেশ, এটা আমরা যদি বলি 150 কোটির জনসংখ্যার দেশ। তো সেখানে ভারতকে আমরা প্রচলিত বাজারটা তো আমাদের আছেই, এখানে আমাদের মোটামুটি রপ্তানি ভালোই আছে। তো অপ্রচলিত বাজারটা আমরা কেন ধরতে পারছি না? অপ্রচলিত বাজারের মধ্যে যদি আপনি বলে থাকেন, তাহলে আমাদের এই এশিয়ার মধ্যে কিন্তু 2টা বৃহৎ রাষ্ট্র আছে, এক হলো চীন আর একটা ভারত। এই 2টার জনগোষ্ঠী আমাদের বিশ্বের জনগোষ্ঠীর 40%। তো সেক্ষেত্রে ভারতে আমাদের একটা বড় বাজার বরাবরই ছিল। আমরা $2 বিলিয়ন কিন্তু রপ্তানি করতাম ভারতে। তো সেক্ষেত্রে কিন্তু এখন এটা অনেক কমে গিয়েছে, বিলো 1 বিলিয়ন চলে এসছে। তো এটার পিছনে আপনি জানেন যে সাম্প্রতিককালে সরকারের সাথে যে সম্পর্কটা, বা অর্থনৈতিক বলেন বা রাজনৈতিক যে সম্পর্কে কিছু তো আপনার একটু টানাপোড়েন আছে। হ্যাঁ, সেই জন্যে আপনার তাদের আবার কিছু পাল্টা কিছু রেসিপ্রোকাল কিছু টেরিফ তারা এখানে ইম্পোজ করেছে, যেটা আমাদের এই গুডসটা ওখানে যেতে একটু কষ্টকর, বা তারা এখান থেকে ইম্পোর্ট করে নিয়ে ওইটাকে মার্কেটিং করাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে। আগে যেটা একটু ইজি অ্যাক্সেস ছিল আর কি।
তো শুধু ভারত কেন, আমরা তো চায়নাতেও আমাদের গুডস যাচ্ছে, যে বেসিক আইটেমগুলো আমাদের চায়নাতেও যাচ্ছে, যেগুলো তাদের দেশে উৎপাদন করে লোকালি মার্কেটিং করা খুব কস্টলি, যার কারণে তারা মানে বিশেষ করে চায়না কিন্তু বাংলাদেশ থেকে কোনো আরএমজি আইটেম নিচ্ছে। আর অপ্রচলিত বাজারের মধ্যে আমাদের এশিয়াতে আর কয়েকটা দেশ, জায়ান্ট কতগুলো কান্ট্রির কথা আমি বলতে পারি, যেমন জাপান আছে, কোরিয়া আছে, ইভেন আপনার মিডল ইস্টে আমাদের একটা মার্কেট আছে। তো এই সব কিছু মিলিয়ে আমরা মনে করি অপ্রচলিত বাজার আমাদের জন্য একটা বাড়তি প্রণোদনা। যেহেতু ভারতে আমাদের একটা ব্যারিয়ার আছে, তাহলে আপনিও বলছেন যে অল্টারনেটিভ আরো কিছু বাজার আছে, সেই বাজারগুলো আমরা ধরছি না কেন? সেই বাজারগুলো আমরা ধরছি না তা না, আছে, কিন্তু যেভাবে আরো প্রোগ্রেস হওয়ার কথা হয়তো সেই প্রোগ্রেসটা হচ্ছে না। এই ক্ষেত্রে G2G যে সম্পর্কের যে বিষয়টা, এটাকে আরো ত্বরান্বিত করতে হবে। কিছু আপনার পারস্পরিক যে শুল্কের ব্যাপারে দুই পক্ষকেই একটু ছাড় দিতে হবে, এবং আমাদের অর্থনৈতিক কূটনীতিকে একটু বাড়াতে হবে আর কি। তো আসলে সবাই জানে যে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস একটি খুবই পারদর্শী এবং দক্ষতা অর্জন করেছে। মেড ইন বাংলাদেশ ইমেজ, এটা তো এখন সারা বিশ্বে খুবই সমাদৃত হয়ে আছে, আপনারা সবাই জানেন। তো সেক্ষেত্রে এই প্রচেষ্টা চলছে, এবং আমাদের যেটা আমরা সবগুলো কান্ট্রি মিলিয়ে আমাদের প্রায় আপনার 8 to 9 বিলিয়ন US ডলারের একটা টার্নওভার ছিল আপনার এই চায়না, ইন্ডিয়া, মিডল ইস্ট, কোরিয়া, জাপান এবং আপনার অস্ট্রেলিয়া বা প্যাসিফিক রিজিয়ন মিলিয়ে আর কি। তো সেটা কমে গিয়েছে। সেটা হলো ইউরোপিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রে যেভাবে ডিক্লাইন হয়েছে, এইটা তো তারই একটা মানে ধারাবাহিকতা আর কি। তো আমাদের প্রচেষ্টা আছে, এবং আমরা আসলে অপ্রচলিত বাজারে যদি আমরা ভালো করতে পারি, তাহলে কিন্তু আমাদের যারা আমরা রপ্তানিকারক, আমাদের জন্য তো স্পেশাল প্রণোদনা আছে। নিউ মার্কেট, নন ট্রেডিশনাল মার্কেট, এগুলোর ক্ষেত্রে তো সরকার থেকেও একটা প্রণোদনা আছে। সেই ক্ষেত্রে আমাদের যারা উৎপাদনকারীরা, তারাও উৎসাহী, তারাও চেষ্টা করছে এই বাজারগুলোকে আরও প্রমোট করার জন্য। আশা করি আমরা ধীরে ধীরে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। আর আপনি যেটা বলছিলেন আসলে G2G সিস্টেমটাকে, G2G প্রসেসটাকে, এই লিয়াজোটা মেনটেন করতে হলে অবশ্যই আমাদের একটা নির্বাচিত সরকার হলে সেই প্রসেসটা হয়তো আরো বেশি এটা তো অবশ্যই, যে একটা নির্বাচিত সরকার বা একটা স্টেবল গভর্নমেন্ট কিন্তু সবাই চায়। জি, আমরা এই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব, তার আগে একটি বিরতি নিয়ে এসেছি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ সঙ্গেই থাকুন। আবার স্বাগত 21শে বিজনেসে, সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান কায়সারের সঙ্গে। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, 21শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা বিরতির আগে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু আপনি একটা পর্যায়ে আসলে রাজনৈতিক বিষয়টাকে চ্যালেঞ্জিং হিসেবেই দেখছেন, যে এই মুহূর্তে রপ্তানি ডেক্লাইন পজিশনে যাওয়ার জন্য 5 থেকে 10% মতো যে ডেক্লাইন পজিশনে আছে, সেটার জন্য রাজনৈতিক ইনস্ট্যাবিলিটিটাকে আপনি দুষছেন একটু। তো আমি যদি একটু বলি যে এটা কিছুটা কেটে গেছে, এরই মধ্যে আমাদের আলোচনাও হয়েছে এটা নিয়ে, এবং সামনেই যেহেতু ইশতেহার ঘোষণা করবে রাজনৈতিক দলগুলো, তো ইশতেহারে তো ব্যবসায়িক মহল হিসেবে, আপনি একজন বিজনেস পারসন হিসেবে অবশ্যই আপনাদের একটা প্রত্যাশা আছে। রাজনৈতিক দলগুলোর কাছে আপনাদের প্রত্যাশাকে? ধন্যবাদ আপনাকে আবারও। আপনি জানেন যে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনের আগে একটা ইশতেহার তারা প্রকাশ করে। সেই ইশতেহারে অনেক কিছু বলা থাকে, দেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক সব বিষয়গুলোর উপরেই তারা গুরুত্ব আরোপ করে থাকে আর কি। তো এটা আসলে যেটা বলা হয় এবং সেটার সাথে প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে কিন্তু একটা বিরাট ব্যবধান থাকে। তো সেটা ইশতেহার তো খুব সুন্দরই হয়, হ্যাঁ, কিন্তু ইশতেহারের অ্যাপ্লিকেশনটা কেমন হবে, আদৌ সেটা ইমপ্লিমেন্টেড হয় কি না, বাস্তবায়ন যোগ্য কিনা, সেটা কিন্তু ভাবতে হবে। তো এবার আপনার এখনো ইশতেহারের মূল অংশে আমরা এখনো দেখিনি মূল রাজনৈতিক দল যারা আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, জামাত ইসলামী বাংলাদেশ বা এনসিপি, এদের কিন্তু আমরা এখন নির্বাচনের প্রধান শরিক বলে আমরা মনে করি। সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিছু কার্যক্রম আমি প্রত্যক্ষ করেছি, যেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, উনি দেশ গড়ার পরিকল্পনা বিষয়ক
কিছু বিষয় উনি তুলে ধরেছেন জাতির সামনে। ইতিমধ্যে উনি প্রায় এক সপ্তাহব্যাপী আপনার সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে জাতিকে জানাতে চেয়েছেন ক্ষমতায় গেলে পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিভাবে দেশ পরিচালনা করবে। সেখানে সুস্পষ্টভাবে কয়েকটি জিনিস কিন্তু একদম বুলেট পয়েন্ট আকারে তুলে ধরেছেন এবং সেটা খুবই আকর্ষণীয়। সবার কিন্তু পছন্দসই কিছু বিষয় উনি তুলে ধরেছেন। যেমন আমি বলি যে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে নারীদের উনি একটা ফ্যামিলি কার্ড দিবেন। ওই ফ্যামিলি কার্ডের মধ্যে আপনার খাদ্যদ্রব্য সহ যাবতীয় অনেক কিছুর একটা নিরাপত্তা থাকবে, একটা নিরাপত্তা থাকবে। তারপর আপনার থাকবে কৃষক কার্ড, যেটাকে ফার্মার্স কার্ড বলা হয়। কৃষকদের কীটনাশক, সার, বীজ, সেচ সুবিধার বিষয়টাও সেখানে থাকবে। এটা আপনার মাসিক এই সুবিধাটা দেয়া হবে। হেলথ কার্ড, তারপর সাংস্কৃতিক আপনার ক্রীড়াঙ্গনেও কিছু সুন্দর সুন্দর কিছু কর্মসূচি উনি নিয়েছেন এবং এটা খুবই চমৎকার, আধুনিক, যুগোপযোগী এবং স্মার্ট কিছু কার্যক্রম এই বিষয়টা আমরা দেখতে পেরেছি। অন্যান্য যারা দল অংশগ্রহণ করবে বা করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের যুগান্তকারী কিছু বিষয় এখনো আমাদের চোখে পড়েনি। হয়তো আগামীতে কি হবে জানি না, তবে যে বিষয়টা আগামী দিনের নেতৃত্ব দানকারী যে দলকে আমরা আশা করি, সেই প্রত্যাশার জায়গায় আমি আশা করি যে এই যে আপনার যে কতগুলো স্মার্ট কার্ডের মাধ্যমে সামাজিক নিরাপত্তা এবং আপনার যে সেফটি নেটের যে সুন্দর কিছু ব্যবস্থাপনার কথা জনাব তারেক রহমান উল্লেখ করেছেন, সেগুলো যদি সত্যি বাস্তবায়ন করা যায়, আপনার দারিদ্র দূরীকরণ থেকে শুরু করে কর্মসংস্থান শুরু করে আপনার দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়নে একটা বিরাট ভূমিকা রাখবে। জি, তো আপনি শুরুতে আপনি বলছিলেন যে এক্সপেকটেশন এবং এক্সিকিউশনের জায়গায় বিশাল একটা ফাঁক থাকে। তো আমরা আশা করব যে এক্সপেকটেশন আপনাদের যা থাকে সেটা দেশ করার জন্য পরবর্তীতে সেটা যেন এক্সিকিউশনও হয় এবং আপনারা যেন পরবর্তীতে সেটা নিয়ে কাজ করতে পারেন। আসবো আরেকটা বিষয় নিয়ে, যে আমদানি খরচ নিয়ে আপনি একটা পর্যায়ে বলছিলেন যে আসলে আমাদের আমদানি খরচটা বেশি। তো আমাদের কিন্তু বেসিক্যালি হচ্ছে আমদানি নির্ভর একটা দেশ। তো সেই জায়গা থেকে র ম্যাটেরিয়ালস আমাদের ইম্পোর্ট করতে হয়। তো আমরা সেটা দেশীয়ভাবে কিছুটা কি করার কোনো সিস্টেম নেই? আসলে আপনি জানেন, আমি যদি আমাদের তৈরি পোশাক শিল্পের কথা বলি, তৈরি পোশাক শিল্পের মূল উপকরণ হচ্ছে আপনার কাঁচা তুলা। তো কাঁচা তুলাটা এখন আমাদের দেশে আপনার কমার্শিয়াল প্রোডাকশনে আমরা খুব বেশি এগোতে পারিনি। আমাদের যে টোটাল যে ডিমান্ড, তার ডিমান্ডের অনলি 5% আমরা মিট করতে পারি বাংলাদেশের উৎপাদিত তুলা দিয়ে। আর বাকি সবই আমাদের আনতে হয় আপনার এই আফ্রিকা, সিএস কান্ট্রি এবং ভারত থেকে। তো এটা তো হলো, এইটাই যদি আমরা লোকালি প্রডিউস করে যে তুলা উৎপাদনটাকে যদি আমরা অনেক মানে ভালোভাবে এগিয়ে নিয়ে গিয়ে আমরা যদি এখানে এই র মেটেরিয়ালসটাকে, কাঁচা তুলাটাকে আমরা প্রমোট করতে পারতাম, অ্যাটলিস্ট 50% যদি আমরা করতে পারতাম, তাহলে আমাদের রপ্তানিতে আমরা আরও বেশি কন্ট্রিবিউশন করতে পারতাম এবং আমাদের প্রাইসিংয়ে ইন্টারন্যাশনালি আরও বেশি কম্পিটিটিভ হতে পারতাম। ঠিক আপনি ধরেন যে আমাদের লেদার শিল্প বলেন, আপনি সিরামিক বলেন, ফার্মাসিউটিক্যাল বলেন, এগুলো সবগুলোর কাঁচামালই কিন্তু আমাদের আমদানি করে আনতে হয়। তো এগুলোর আসলে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা আমাদের দেশীয় প্রযুক্তির মাধ্যমে বা আমাদের দেশে যেটা সহজলভ্য যে কাঁচামালের উপকরণ, সেগুলোকে যদি আমরা একটু নজর দিতে পারি। আমি বলবো আপনার পাট শিল্পের কথা বলবো। পাট তো আমাদের দেশে একটা সহজলভ্য একটা প্রোডাক্ট। এইটা আমাদের এই দেশের এই কাঁচা পাট চলে যাচ্ছে ভারতে, ভারত সেটাকে ফিনিশ করে তারা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। অথচ আমরা কিন্তু আমাদের পাটকল, আপনার সর্বশেষ আপনার 19টা পাটকল ছিল বিজিএমসির আন্ডারে, সেটা বিগত পতিত সরকার কিন্তু সেগুলো বন্ধ করে দিয়েছে। ওদিকে আপনার ধরেন ভারতে, পশ্চিমবঙ্গে 250 পাটকল কিন্তু নতুনভাবে সৃষ্টি হয়েছে। আমাদের কাঁচামাল দিয়ে তারা কিন্তু রিসাইকেল করে বা তারা ওইটাকে রিইউজ করে তারা কিন্তু বাইরে এক্সপোর্ট করে তারা বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এটা দুঃখজনক। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে এখানে উপস্থিত হবার জন্য। আপনাকে ধন্যবাদ এবং দর্শকদেরকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান কায়েসার। নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।